Assalamualaikum, dear students. How are you? I think all of you are well. By the grace of Allah, I am also fine. Okay, thank you. So, আজকে আমরা টেন্স নিয়ে ক্লাসটা করব। তোমরা জানো টেন্স is the most important. Any sentence if you want to write you need টেন্স। টেন্স খুব ভালো জানতে হবে। যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে টেন্স অবশ্যই জানার প্রয়োজন আছে। আর এর জন্য টেন্সকে বলা হয় টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো টেন্স সম্বন্ধে মোটামুটি তোমাদের ধারণা আছে। আজকে আমরা বাংলা ফর্ম নিয়ে বাংলার বিভিন্ন সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা টেন্সগুলো শিখব। আর টেন্স যে কোনো সেন্টেন্স, এই যে আমি বিভিন্ন কথা বলছি বা যে কেউ যে কোনো কথা বলুক, এগুলো সব আসলে বিভিন্ন টেন্সের উপর ডিপেন্ড করে হয়। আমি বর্তমানে যে কথাগুলো বলবো, অতীতের কথা বা সামনের যে কথাগুলো বলবো বা এখন যা বলছি বা অতীতের কথা, এগুলো টেন্স জানা থাকলে এগুলো ইজিলি লেখা সম্ভব। তাই ইংলিশ সেকেন্ড পেপারের আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স বা অন্যান্য যে গ্রামাটিক্যাল টার্মগুলো আছে, আবার তোমার কম্পোজিশন, প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, এগুলো লিখতে গেলে অবশ্যই টেন্স জানতে হবে। তাই আশা করি আজকের ক্লাসটা অবশ্যই তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করবে। তো যাই হোক, এই বোর্ডে আমি বিভিন্ন টেন্সের সেন্টেন্স বাংলা লিখছি। আমরা ওই ট্রেডিশনালি শেখার চেষ্টা করব না, আমরা বাংলার উপর ভিত্তি করে এই টেন্সগুলো শেখার চেষ্টা করব। এখানে 3টা ভার্ব আছে, আমি একটি ভার্ব দিয়ে বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব। এখানে রাইট, পলিউট আর প্রিপেয়ার। রাইট দিয়ে এখানে 12টা সেন্টেন্স লেখা আছে। যেমন প্রথমে আছে সে চিঠি লেখে, সে চিঠি লিখছে, সে চিঠি লিখেছে, সে চিঠি লিখছে, ব্র্যাকেটে সময় ধরে বা থেকে এভাবে লেখা আছে। তো ফার্স্টে সে চিঠি লেখে, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। সে চিঠি লেখে বা সে একটি চিঠি লেখে। এখানে লক্ষণীয় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে 4টা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সে চিঠি লেখে, লক্ষ্য করে এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, ভার্ব 1, এরপরে এটা অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার আমরা যেটা পেলাম সেটা হলো সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট। আর যদি আরো কিছু লেখা থাকে সেটাকে এক্সটেনশন বলে। এখন ভার্ব 1, সে চিঠি লেখে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এভাবে অনেক কথা বলা যায়। যেমন আমি কথা বলি, সে এখানে আসে, তারা বাজারে যায়, এভাবে। এখন যদি বলা হয়ে থাকে সে এখানে আসে, তাহলে হি কামস হিয়ার। আবার যদি এরকম বলা হয়ে থাকে তারা লেখাপড়া করে, দে স্টাডি, এভাবে। তাহলে এখানে সাবজেক্ট ভার্বের সাথে ইএস দেওয়া আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ একজন হয়, আই আর ইউ বাদে, অর্থাৎ আমি তুমি ছাড়া যে কোনো একজন যদি হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এটা একটা কমন ব্যাপার, সবার আশা করি জানা আছে।
এরপরে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা সাবজেক্ট ভার্ব 1 ব্যবহার করতে হবে। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে এস বা এস যোগ হবে, এরপরে অন্যান্য ওয়ার্ডগুলো বসে যাবে। এরপর সে চিঠি লিখছে, সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং, he is writing a letter, he is writing a letter। এখানে সাবজেক্ট, এখানে ইজ, এখানে ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেটা পেলাম সেটা হলো সাবজেক্ট অনুযায়ী এম, ইজ আর ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ আর ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট এক্সটেনশন। এভাবে সে চিঠি লিখছে। এখন যদি বলা হয়ে থাকে যে তারা কাজ করছে, দে আর ওয়ার্কিং। আবার যদি বলা হয়ে থাকে যে আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং। আবার যদি বলা হয়ে থাকে যে তারা বই পড়ছে, দে আর রিডিং বুকস। এভাবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট অনুযায়ী এম, ইজ আর ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট। আর কথাগুলো এরকম থাকবে, অর্থাৎ যে কাজটা চলছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে সে চিঠি লিখেছে, অর্থাৎ কাজটা এইমাত্র হয়েছে, এরকম অর্থে ব্যবহার করা হয়। সে চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন, WRITTEN, রিটেন এ লেটার, সে চিঠি লিখেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট হয়ে হ্যাজ, এরপরে ভার্বের 3, সাবজেক্ট হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, এখানে সাবজেক্ট হি, এই জন্য হ্যাজ। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে হ্যাভ হবে, শুধু আই ইউ বাদ দিয়ে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3। তো সেই অনুযায়ী আমরা যে স্ট্রাকচারটা পেলাম, এটা প্রেজেন্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা পেলাম সেটা হলো সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। সে চিঠি লিখেছে। ঠিক এইভাবে যদি কথা বলা হয় যে তারা সেখানে গিয়েছে, আমরা এখানে এসেছি, সে কিছু জিনিস কিনেছে, হ্যাঁ, তারা আমাকে বিষয়টি বুঝিয়েছে, এরকম এই কথাগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট। আর এভাবে যে কথাগুলো আসবে সেগুলো সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ ব্যবহার করে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3টা ব্যবহার করতে হবে। এরপরে সে চিঠি লিখছে কোনো একটা সময় ধরে, হি has been writing a letter, হ্যাঁ, এখানে he has been writing a letter প্রথমে সাবজেক্ট, এরপরে has been, সাবজেক্ট has been, ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে যে স্ট্রাকচারটা আমরা পেলাম সেটা হলো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্ব অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কোনো একটা নির্দিষ্ট সময় ধরে বা থেকে
কাজটা চলছে, কাজটা আগে শুরু এখনো চলছে এরকম বোঝাবে। যেমন এখানে বলেছে সে চিঠি লিখছে, এখানে যদি একটা সময় বলি যে সে 5 মিনিট ধরে চিঠি লিখছে, তাহলে হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 5 মিনিটস। হ্যাঁ, বাংলায় যখন ধরে বা যাবত থাকবে তখন ফর দে কথাটা বলতে হবে। আর যদি থেকে যদি হয়, যদি বলা হয় সে সকাল থেকে চিঠি লিখছে, তখন হি হ্যাজ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ধরে বা যাবত দিয়ে কথাটা হয়, তাহলে ফর দে ওই সময়টার উল্লেখ করতে হবে। আর যদি থেকে বা হতে কথাটি হয়, তাহলে সিন্স দিয়ে ওই সময়টার উল্লেখ করতে হবে। যেমন কিছুক্ষণ আগে যেটা বললাম যে সে সকাল থেকে চিঠি লিখছে, তখন হি হ্যাজ বিন রাইটিং লেটার সিন্স মর্নিং, যেহেতু থেকে বলেছে এর জন্য সিন্স। তো যাই হোক, আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা বুঝতে পারছো। এখন এই চারটার ভিতর যদি যে কোনো একটা সেন্টেন্স যদি এভাবে বলা হয়, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কথা বলা হয়েছে, এটা যদি বলা হয় যে তারা এখানে এসেছে, এখন তারা এখানে এসেছে এটা আবার সে চিঠি লিখেছে এই কথাটার সাথে মিলে যায়, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখি নাই, যেহেতু এই ক্লাসটা টেন্সটা 7, 8, 6 থেকেই এই এভাবে তোমাদের জানা আছে, এর জন্য সরাসরি বলছি আমি। তো যাই হোক, এবার যদি কথা বলা হয় যে তারা বিষয়টি নিয়ে আলোচনা করে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সে চিঠি লেখে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করে, এভাবে কথার সাথে মিলে যায়। যাই হোক, এরপর আমরা পাস্ট টেন্সটা বোঝার চেষ্টা করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হলো সে চিঠি লেখে, প্রথমে সাবজেক্টে পরে ভার্বের ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্ব 1 ব্যবহার করতে হবে। সে চিঠি লিখছে, যে কাজটা চলছে, সাবজেক্টে পরে এম ইজ যাতে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সে চিঠি লিখেছে, সাবজেক্ট পরে হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। সে চিঠি লিখছে কোনো একটা সময় ধরে, সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপরে আমরা পাস্ট টেন্স নিয়ে লিখব। যেমন সাবজেক্ট আমি চেঞ্জ করে দিয়েছি, এখানে সাবজেক্ট সে, এখানে আমি চিঠি লিখেছিলাম, অর্থাৎ আমি চিঠি লিখলাম। পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রে যে ফর্মে হোক, পাস্ট টেন্সের বাংলায় ল, ম, ত সাধারণত এই 3টে অক্ষর দেয়া থাকে, এটা জানতে হবে। আমি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, হ্যাঁ, এখানে সাবজেক্ট, ভার্ব, টু, অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেটা পেলাম সেটা হলো সাবজেক্ট, ভার্ব, টু, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, টু। আমি চিঠি লিখেছিলাম, আই, লেখা ইংলিশ হলো রাইটের পাস্ট হলো রোট, এর জন্য আই রোট আ লেটার। এখন যদি এভাবে বলা হয়, অর্থাৎ যে কাজটা হয়েছিল, হ্যাঁ, যে আমি কলমটি টেবিলের উপর রেখেছিলাম, তাহলে হবে আই, রাখা ইংলিশ কিপ, আই কেপ্ট দ্য পেন অন দ্য টেবিল। সে এখানে এসেছিল, হি কেম হেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। এভাবে যেমন আই ওয়েন্ট দেয়ার, সে এখানে এসেছিল, হি কেম হেয়ার। অর্থাৎ সাবজেক্ট ভার্বটাকে পাস্ট করে দিতে হবে, অর্থাৎ পাস্ট ফর্ম V2 যেটাকে বলা হয়ে থাকে। এরপরে আরেকটি সেন্টেন্স আমরা লিখি। আমি চিঠি লিখছিলাম, একটা কাজ চলছিল, আই ওয়াজ রাইটিং এ লেটার। হ্যাঁ, সাবজেক্ট এরপরে ওয়াজ, ভার্বের সাথে আইএনজি। তাহলে এটার যে স্ট্রাকচারটা পেলাম আমরা, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার,
সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাঁ, এবং কাজটি অতীতে চলছিল। যখন এখানে আমি চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার, সে বিষয়টি বলছিল। হি ওয়াজ হ্যাঁ টেলিং দ্য ম্যাটার, আমরা কিছু আঁকছিলাম, তখন উই ওয়ার ড্রয়িং সামথিং। অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল এরকম বুঝাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে সাবজেক্ট ওয়াজ হয়, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হয় ভার্বের সাথে আইএনজি। এরপরে আমি চিঠি লিখলাম বা লিখেছিলাম, আমি চিঠি লিখলাম আর আমি চিঠি লিখেছিলাম অথবা আমি চিঠি লিখেছিলাম একই। পাস্ট পারফেক্টের ভিতর যেটা হবে সেটা হলো এই কাজটা অতীতে দুটো কাজের ভিতরে প্রথম যে কাজটা, অর্থাৎ দুটো কাজ অতীতে হয়েছিল তার ভিতরে প্রথম যে কাজটা অথবা দ্বিতীয় কাজের আগ মুহূর্তে যে কাজটা ওইটা হলো পাস্ট পারফেক্ট। তো সেই ক্ষেত্রে আমি চিঠি লিখলাম, এটা এরকম হতে পারে সে আসার আগে আমি চিঠি লিখলাম, এভাবে হতে পারে, বা সে আমি চিঠি লেখার পরে সে আসলো, এরকম। অর্থাৎ প্রথম যে কাজটা, তা আমি চিঠি লিখলাম, আই হ্যাড রিটেন এ লেটার, এখানে সাবজেক্ট হ্যাড V3, তাহলে পাস্ট পারফেক্টে আমরা কি পেলাম, সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট হ্যাড V3। অতীতে দুটো কাজের আগে যে কাজটা হয়েছিল সেই অর্থে ব্যবহার হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন সে আসার আগে আমি চিঠি লিখলাম, আই হ্যাড রিটেন এ লেটার, আর সে আসার আগে বিফোর হি কেম, অর্থাৎ দুটো কাজের ভিতরে প্রথম যে কাজটা হয়েছিল ওটা পাস্ট পারফেক্ট, আর দ্বিতীয় কাজটা পাস্ট ইনডিফিনিট। এরপরে আমি একটি চিঠি লিখছিলাম কোন একটা সময় ধরে, আই had been writing a letter, সাবজেক্ট had been ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট had been ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট এরপরে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, অতীতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝাবে, অথবা কোনো একটা কাজের আগে আরেকটি কাজ চলছিল এরকম বোঝাবে। যেমন আমি একটি চিঠি লিখছিলাম, এটা কথাটা এরকম বলা যেতে পারে যে আমি 5 মিনিট ধরে একটি চিঠি লিখছিলাম, আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 5 মিনিটস। অর্থাৎ সে আসার আগে আমি চিঠি লিখছিলাম, সেক্ষেত্রে বলা যেতে পারে আই হ্যাড বিন রাইটিং লেটার বিফোর হি কেম। অর্থাৎ অতীতে যে কাজটি চলছিল একটি সময় ধরে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেটার যে স্ট্রাকচার হবে সাবজেক্ট করে হ্যাড বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ। এরপরে আমরা ফিউচার টেন্স শেখার চেষ্টা করব। ফিউচার টেন্সের বাংলা সবসময় ভার্ব বা ক্রিয়ার সাথে একটা ব থাকবে, অতএব বাংলা দেখলে বোঝা যাবে এটা ফিউচার টেন্স। যেমন এখানে আছে তুমি একটি চিঠি লিখবে, ব, তুমি চিঠি লিখতে থাকবে, এখানেও ব আছে, তুমি চিঠি লিখে থাকবে, ব আছে, তুমি চিঠি লিখতে থাকবে কোনো একটা সময় ধরে, ব আছে। অর্থাৎ ফিউচার টেন্সে বাংলা দেখে বোঝা যাবে বা শুনলে বোঝা যাবে এটা ফিউচার টেন্স, কারণ এই প্রত্যেকটা বাক্যের সাথে ব আছে। পাস্ট টেন্সে ল, ম, ত ভার্বের সাথে অবশ্যই দেওয়া থাকবে, আর এই ল, ম, ত বা ব যদি সেন্টেন্সে না থাকে, অর্থাৎ বাংলায় ক্রিয়া না থাকে, তখন ওটা প্রেজেন্ট টেন্সে চলে যাবে। কিছু ব্যতিক্রম আছে প্রত্যেকটা ক্ষেত্রে। তুমি একটি চিঠি লিখবে, সাবজেক্ট এখানে আমরা সে দিয়েছি, আমি দিয়েছি, তুমি দিয়েছি, বিভিন্ন সাবজেক্ট। তুমি একটা চিঠি লিখবে, ইউ
ইউ উইল রাইট এ লেটার, ইউ উইল রাইট এ লেটার। হ্যাঁ, এখানে সাবজেক্ট উইল, তারপর ভার্ব ওয়ান। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে উইল, ভার্ব ওয়ান। হ্যাঁ, তুমি একটি চিঠি লিখবে, ইউ উইল রাইট এ লেটার। এখন যদি বলা হয় যে সে এখানে আসবে, তাহলে হি উইল কাম হেয়ার, আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার। আর পরে শ্যাল বা উইল, সাধারণত এখন উইলটাই ব্যবহার করে। এখন তারা ভাত খাবে, দে উইল ইট রাইস, আমি কলমটি টেবিলের উপর রাখবো, আই উইল কিপ দ্য পেন অন দ্য টেবিল। তারা মাঠে বল খেলবে, দে উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স এভাবে সাবজেক্টের পরে উইল, তারপর ভার্ব ওয়ান, আর কথা যেমন তুমি একটি চিঠি লিখবে, স্বাভাবিক এভাবে কথা হবে। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তুমি চিঠি লিখতে থাকবে, কোনো কাজ হতে থাকবে, এরকম যদি বোঝায়, ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে এরকম যদি বোঝায়, তাহলে ওটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন তুমি চিঠি লিখতে থাকবে, ইউ উইল বি রাইটিং এ লেটার, ইউ উইল বি রাইটিং লেটার। এখানে সাবজেক্ট, তারপরে উইল বি, ভার্বের সাথে আইএনজি, তার মানে সাবজেক্ট উইল বি ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অতীতে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। যেমন তুমি একটা চিঠি লিখতে থাকবে, ইউ উইল বি রাইটিং এ লেটার। আমি কিছু কিনতে থাকবো, আই উইল বি বা শ্যাল বি, আই উইল বি বাইং সামথিং। সে একটা মোবাইল কিনতে থাকবে, হি উইল বি বাইং আ মোবাইল। তারা মাঠে হাঁটতে থাকবে, দে উইল বি ওয়াকিং ইন দ্য ফিল্ড। সে মাছ ধরতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড। এভাবে, অর্থাৎ কোনো কাজ চলতে থাকবে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে তুমি চিঠি লিখে থাকবে, তুমি চিঠি লিখে থাকবে, ইউ উইল হ্যাভ written a letter. Subject will have verb 3. Subject will have verb 3. তাহলে ফিউচার পারফেক্ট হলো সাবজেক্ট will have verb 3. will have verb 3 সাবজেক্ট পরে, এরপরে অবজেক্ট এক্সটেনশন হতে থাকবে। তাহলে ফিউচার পারফেক্ট হলো কোনো কাজটা হয়ে থাকবে এরকম বোঝাবে। হ্যাঁ, এটা সাধারণত ভবিষ্যতের দুটো কাজের প্রথম কাজটাকে বোঝানো হয়ে থাকে। তুমি চিঠি লিখে থাকবে, আমি এখানে এসে থাকবো, সে সেখানে যেয়ে থাকবে, এরকম থাকবে, এভাবে বাংলাটা হয়। হ্যাঁ, যেমন আমি তাকে দেখে থাকবো, তাহলে আই উইল হ্যাভ, এই অনুযায়ী আই উইল হ্যাভ, দেখা হলো সি, তাহলে সিন হবে আই উইল হ্যাভ সিন হিম। আবার সে বল খেলে থাকবে, হি উইল হ্যাভ প্লেড ফুটবল। তারা চিঠি লিখে থাকবে, দে উইল হ্যাভ রিটেন লেটার্স। আমি লেখাপড়া করে থাকবো, আই উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ স্টাডিড, এভাবে। এরপর তুমি চিঠি লিখতে থাকবে, ফিউচার কোনো সময় ধরে, নির্দিষ্ট কোনো সময় ধরে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত এটা ব্যবহার নাই বললেই চলে।
এর জন্য এটা শুধু একটা সেন্টেন্স লিখে দিই, তুমি চিঠি লিখে থাকবে, ইউ উইল হ্যাভ বিন, will have been writing a letter, you will have been writing a letter, তুমি একটি চিঠি লিখতে থাকবে কোন একটা সময় ধরে, যেমন 2 ঘন্টা ধরে, for 2 hours or for 2 minutes। যাই হোক, আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম বোঝানোর জন্য। এখন রাইট হলো লেখা, পলিউট হলো দূষিত করা বা দূষণ করা এটসেট্রা। পলিউট হলো যেমন আমরা পানি দূষিত করি, উই পলিউট ওয়াটার। প্রেজেন্ট টেন্সে যদি বলা হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা পানি দূষিত করি। তারপর কন্টিনিউয়াস, আমরা পানি দূষিত করছি। পারফেক্ট, আমরা পানি দূষিত করেছি। পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা অনেক দিন ধরে পানি দূষিত করছি, এভাবে। এখন পাস্ট টেন্সে যদি বলা হয়ে থাকে, যদি সাবজেক্ট হি ধরি, সে, তখন এই পলিউট দিয়ে আমরা বলবো সে পানি দূষিত করেছিল, সে পানি দূষিত করছিল। হ্যাঁ, তারপরে সে তোমার আগেই পানি দূষিত করেছিল, সে 2 ঘন্টা ধরে পানি দূষিত করছিল, এরকম। যদি ফিউচার টেন্সে পলিউট দিয়ে আমরা বাংলা লিখি, তাহলে সাবজেক্ট আমরা চেঞ্জ করি, ইউ দিয়ে বলি, তাহলে তুমি, আমি বাংলা বলি, পরে স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে লেখার চেষ্টা করবে। পলিউট যেমন তুমি পানি দূষিত করবে, তুমি পানি দূষিত করতে থাকবে, তুমি পানি দূষিত করে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওটার ব্যবহারটা তেমন নেই, এই জন্য ওটার আর বাংলা বললাম না। এখন যদি ইংলিশে বলা হয়ে থাকে, তাহলে ইউ উইল পলিউট ওয়াটার, ইউ উইল বি পলিউটিং ওয়াটার, ইউ উইল হ্যাভ পলিউটেড ওয়াটার, এভাবে। প্রিপেয়ার মানে প্রস্তুত করা। যেমন যদি প্রেজেন্ট টেন্সে বলা হয়ে থাকে যে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আই প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন, আই এম প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন। অথবা লেখাপড়া বা অনুশীলনের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে আই প্রিপেয়ার মাই লেসন্স, আই এম প্রিপেয়ারিং মাই লেসন্স, আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন্স, আই হ্যাভ বিন প্রিপেয়ারিং মাই লেসন্স। এটা যদি আবার পাস্ট টেন্সে বলা হয়ে থাকে, ভার্বটা পাস্ট করে দিতে হবে, আই প্রিপেয়ার্ড মাই লেসন্স, আই ওয়াজ প্রিপেয়ারিং মাই লেসন্স, আই হ্যাড প্রিপেয়ার্ড মাই লেসন্স, আই হ্যাড বিন প্রিপেয়ারিং মাই লেসন্স, স্ট্রাকচার অনুযায়ী বাংলা। হ্যাঁ, এভাবে। আর যদি ফিউচার টেন্সে, যদি বাংলায় যদি বলা হয়ে থাকে ফিউচার টেন্সে, তাহলে সে দিয়ে যদি বলি, তাহলে সে তার লেখাপড়া প্রস্তুত করে থাকবে, সে তার লেখাপড়া প্রস্তুত করতে থাকবে, সে তার লেখাপড়া প্রস্তুত করে থাকবে। তো এভাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে যে টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এটা সব সাবজেক্ট দিয়ে। নেক্সট টেন্সটা আরও ক্লিয়ার করার জন্য অন্য ফর্মে বোঝানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।